আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইলিয়াস আলী হত্যার মাস্টারমাইন্ড জিয়াউল, ট্রাইব্যুনালে দেহরক্ষী কামরুল। নিউজটি লিখেছেন আনোয়ারুল আজিম তুহিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী গুমের সঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দিতে। গুমের ঘটনায় অভিযুক্ত জিয়াউলের এক সময়ের দেহরক্ষীর দায়িত্বে থাকা সেনা সদস্য ইমরুল কায়েস গতকাল রোববার ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী সরকারের সময় শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেন। এ সময় জিয়াউলকেও কারাগার থেকে কড়া পুলিশি প্রহরায় ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। ইলিয়াস আলী গুম ও খুনের সময় জিয়াউল র্যাবের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন। পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শেষ দিন পর্যন্ত তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। বিতর্কিত সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ইলিয়াস আলী গুমের সরাসরি অভিযোগ এনে জবানবন্দিতে ইমরুল জানান, 2012 সালের 13 এপ্রিল র্যাব হেডকোয়ার্টার থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল হাসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফ সহ তিনি মহাখালী ফ্লাইওভারের কাছে যান। এ সময় কাকে পিক আপ করা অর্থাৎ তুলে নেওয়া হবে তিনি জানতেন না। জিয়াউল গাড়িতে বসে টার্গেট কখন আসবে তা জানার জন্য ফোন করছিলেন। এক পর্যায়ে জানা যায় টার্গেট আসবে না। পরে সেখান থেকে ফিরে এসে 9 দিনের ছুটিতে যান ইমরুল। ছুটিতে থাকা অবস্থায় মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মহাখালী ফ্লাইওভার থেকে ইলিয়াস আলী নামে এক বিএনপি নেতাকে অপহরণ করা হয়েছে। 9 দিন ছুটিতে থাকার পর 2012 সালের 23 এপ্রিল তিনি র্যাব হেডকোয়ার্টারের কর্মস্থলে যোগ দেন। তখন তিনি হেডকোয়ার্টারে থমথমে পরিবেশ দেখতে পান। একদিন জিয়াউল ফোনে কথা বলছিলেন। ওই সময় তার ফোনের অন্য একটি কল এলে তিনি বলেন, তুই রাখ, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী ফোন দিয়েছেন। জিয়াউল তারেকের সঙ্গে কথা বলা শুরু করেন। অপর প্রান্ত থেকে কি বলা হয়েছে আমি জানি না, তবে জিয়া স্যার অভিযোগের সুরে বলেছিলেন, স্যার আপনাদের কথা মতো ইলিয়াসকে গুম করলাম, এখন আপনারা এমন করলে কিভাবে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে পাঠিয়ে দিন, এটাই আমার জন্য ভালো হয়। ইমরুল জবানবন্দিতে বলেন, জিয়াউল স্যারের বডিগার্ড হিসেবে যোগদানের 20-25 দিন পর একদিন রাত 12টা থেকে 12:30টার দিকে আমাকে ফোন করে স্যার বলেন, তুই কই? আমি জানাই লাইনে আছি। স্যার তখন আমাকে র্যাব 1-এর সামনে যেতে বলেন। ওখানে যাওয়ার পর দেখি দুটি কালো রঙের মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। স্যার আমাকে একটি মাইক্রোবাসে উঠতে বলেন। গাড়িতে র্যাব 1-এর সিও রাশেদ স্যার এবং ক্যাপ্টেন কাউসার স্যার ছিলেন। আরো দুজন ছিলেন কিন্তু আমি তাদের চিনি না। রাত আনুমানিক 1:45টার দিকে র্যাব 1 থেকে বের হয়ে টঙ্গীর আহসানুল্লাহ ওভারব্রিজের ওপর দিয়ে ডান দিকে মোড় নিয়ে বেশ কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়ি থামে। সেখানে একটি রেল ক্রসিং পড়ে। রাস্তার দুই পাশে গাছগাছালি ছিল। তখন জিয়া স্যার আমাকে বলেন, ইমরুল গাড়ির পিছনের ডিকিটা খুলে একটা বস্তা আছে বের কর। আমি বস্তা নামানোর উদ্দেশ্যে হাত দিলে দেখি সেটা বস্তা না, একটা ডেড বডি ছিল এবং সেটি ঠান্ডা ছিল। প্রথমে আমি ভয় পেয়ে যাই। আমার সঙ্গে যারা ছিল তাদের সহায়তায় বডিটা রেল লাইনের পাশে নিয়ে গিয়ে রাখি। আমরা চলে এসে গাড়িতে বসি। স্যার সেখানে দাঁড়িয়েছিলেন। এর কিছুক্ষণ পর একটি ট্রেন এসে চলে যায়। জবানবন্দিতে তিনি বলেন, ওই ঘটনার কিছুদিন পর আমি জিয়াউল স্যারের সঙ্গে সুন্দরবন অপারেশনে যাই কয়েকবার। তার মধ্যে একটি অপারেশনের কথা আমার মনে আছে। আমরা বোটে করে সুন্দরবন অপারেশন স্থলে যাই। ওই সময় সেখানে নদীতে ভাটা ছিল। আমাদের সঙ্গে র্যাব 8-এর সদস্যরাও ছিলেন। আমাদের বোট থামার পর জঙ্গলের ভেতর থেকে 2-3 রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। আমাদের ফায়ার করার নির্দেশ দেওয়া হলে আমরা র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা এবং র্যাব 8-এর সদস্যরা ফায়ার করি। আমরা জঙ্গলের ভেতরের দিকে গিয়ে দেখি সেখানে গুলিবিদ্ধ অবস্থায় 2-3টি লাশ পড়ে আছে। এছাড়া আমরা দুটি বোট দেখতে পাই। বোটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্য ছিল, যেমন সিগারেট, মদের বোতল ও বিভিন্ন খাদ্য সামগ্রী। অপারেশনটি আমার কাছে একটি সাজানো অপারেশন বলে মনে হয়েছিল। ইমরুল সাক্ষ্যে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট নামে সারা দেশে পলাতক বিডিআর সদস্যদের ধরার জন্য একটি অপারেশন পরিচালনা করা হয়। ওই সময় জিয়াউল স্যার 8 থেকে 10 জন বিডিআর সদস্যকে হত্যা করেন। লোকগুলোকে দুভাবে হত্যা করা হয়। একটি ছিল ইনজেকশন পুশ করে, আরেকটি ছিল পোস্তগোলা ব্রিজের কাছে আর্মি ক্যাম্পের ভিতর দিয়ে বোটে করে নদীতে নিয়ে উপর নিচে সিমেন্টের বস্তা বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ফেলে দেয়া হতো।
ট্রাইব্যুনালে জিয়াউলের দেহরক্ষী ইমরুল বলেন, 2011 সালের রমজান মাসের শেষ দিকে আমি লাইনে ছিলাম। একদিন ইফতারের ঠিক আগে জিয়াউল স্যার আমাকে ফোন দিয়ে উত্তরার নর্থ টাওয়ারে ক্যামেরা নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে দেখি 4 জনকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করা হয়েছে। জিয়াউল স্যার বলেন তারা নাকি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আমার কাছে ওই অপারেশন সাজানো বলে মনে হয়েছিল। ইমরুল বলেন, 2012 সালের প্রথম দিকে জিয়াউল হাসানের নেতৃত্বে 3টি মাইক্রোবাসে করে আমরা 11 আসামিকে নিয়ে যাই পোস্তগোলা আর্মি ক্যাম্পে। সেখানে ওই 11 জনকে বোটে ওঠানো হয়। তখন হঠাৎ একজন পানিতে ঝাঁপ দেন। জিয়াউল স্যার আমাকে বলেন, ওকে ধর। আমি পানিতে ঝাঁপ দিয়ে তাকে ধরি। রশির সাহায্যে আমাকে এবং ওই লোককে বোটে ওঠানো হয়। তখন অন্ধকার ছিল, আমি তাকে চিনতে পারিনি। তবে তার বয়স আনুমানিক 25-26 বছর হবে। বোটটি নদীর মাঝখানে নিয়ে গিয়ে আগের মতো সিমেন্টের বস্তা বেঁধে মাথায় গুলি করে ওই 11 জনকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। জবানবন্দিতে ইমরুল বলেন, 2012 সালের মাঝামাঝি র‍্যাব 1-এ টিএফআই সেল থেকে 2 ব্যক্তিকে নিয়ে আমরা জিয়া স্যারের নেতৃত্বে জাফলং বর্ডারে যাই। দুজনেরই হাত বাঁধা এবং মাথায় জম টুপি পরানো ছিল। আনুমানিক রাত 2টা থেকে 2:30টার দিকে আমরা সেখানে পৌঁছাই। সেখানে ভারত থেকে 2 জনকে নিয়ে সিভিল পোশাকে 4-5 জন এসে আমাদের কাছে হস্তান্তর করে। আমাদের কাছে থাকা 2 জনকে তাদের কাছে হস্তান্তর করি। ভারত থেকে প্রাপ্ত 2 জনকে নিয়ে আমরা জিয়া স্যারের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। জাফলং বর্ডার থেকে আনুমানিক 25 থেকে 30 কিলোমিটার আসার পর গাড়ি থেকে 2 জনের একজনকে নামানো হয় এবং জিয়াউল স্যার তাকে গুলি করে রাস্তার পাশে ফেলে দেন। ওই সময় স্যারের নির্দেশে আমি এবং অন্য একজন গাড়ির সামনে এবং পেছনে সিকিউরিটি হিসেবে দাঁড়াই। অন্যজনকে নিয়ে রওনা করে 10-15 কিলোমিটার যাওয়ার পর একইভাবে তাকেও জিয়াউল স্যার গুলি করে হত্যা করেন। ট্রাইব্যুনালের সাক্ষী ইমরুল বলেন, একবার র‍্যাব 4-এর সেফ হাউস থেকে 2 জনকে 2টি মাইক্রোতে করে তুলে আনুমানিক আধা ঘন্টা চলার পর 3 মাথার মোড় নামক এক জায়গায় গাড়ি দুটি থামানো হয়। আমি যে গাড়িতে ছিলাম ওই গাড়ি থেকে একজনকে নামানো হয়। আমি গাড়ির পাশে দাঁড়িয়েছিলাম। জিয়াউল স্যার ওই লোককে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেন। ওই লোকের মাথায় অনেক চুল থাকায় মাথায় আগুন ধরে গিয়েছিল। তা দেখে উপস্থিত সবাই হাসাহাসি করছিলেন। তার হাত এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। হত্যা করার পর আমরা গিয়ে স্যারের নির্দেশে গামছাগুলো খুলে এনে গাড়িতে বসি। আমাদের গাড়ি নিয়ে র‍্যাব 4-এ চলে যেতে বলেন। জিয়া স্যার অপর লোককে নিয়ে চলে যান। জিয়া স্যার যখন র‍্যাব 4-এ ফেরত আসেন তখন ওই লোক তার সঙ্গে ছিল না। কিছু কিছু অপারেশন স্যার আমার অগোচরে করতেন। যেটাতে তিনি প্রয়োজন মনে করতেন সেটাতে আমাকে নিয়ে যেতেন। ইমরুল বলেন, আমি বেশ কয়েকবার জিয়াউল স্যারের সঙ্গে বরিশালে গিয়েছিলাম এবং র‍্যাব 8-এর সহযোগিতায় পাথরঘাটার চরদুয়ানি বাজার থেকে বলেশ্বর নদীর ভেতরে সাগরের মোহনায় গিয়ে কখনো 2 জন, কখনো 3 জন, আবার কখনো 4 জন টার্গেটকে আগের মতো হত্যা করেন। অর্থাৎ সিমেন্টের বস্তা বেঁধে গুলি করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়া হয়। বস্তা বেঁধে লাশ পানিতে ফেলার আগে ওই লাশগুলোর পেট কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো। ট্রাইব্যুনালে ইমরুল আরও বলেন, জিয়াউল স্যারের সঙ্গে আমি 1 বছর 3 থেকে 4 মাস বডিগার্ড বা রানার হিসেবে থাকা অবস্থায় আমি লক্ষ্য করি তিনি বিভিন্নভাবে মানুষদের গুম করতেন। র‍্যাব 1-এর টিএফআই সেল থেকে আসা ব্যক্তিদের বিভিন্ন পন্থায় হত্যা করতেন। পন্থাগুলোর মধ্যে ছিল গুলি এবং ইনজেকশন। আগের বর্ণিত ঘটনা ছাড়াও আরও 10-12 জনকে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন। ইনজেকশন প্রয়োগের কাজ কখনো টিএফআই সেলের ভেতরে, কখনো গাড়িতে সংঘটিত হতো। আমি র‍্যাব থেকে চলে যাওয়ার পর আগের মতো স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। সাক্ষী ইমরুল এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি দেশের জন্য শপথ গ্রহণ করেছি, প্রশিক্ষণও নিয়েছি। তবে তা কখনোই দেশের মানুষকে হত্যা করার জন্য নয়। আমি রানার হিসেবে তার সঙ্গে থেকে দেখেছি তিনি ওই সময়কালে 150 থেকে 200 জনকে বিভিন্ন পন্থায় হত্যা করেছেন। আমি বিবেকের তাড়নায় এবং সুষ্ঠু বিচারের স্বার্থে জবানবন্দি দিয়েছি। আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। কোনো সৈনিককে কখনোই যেন আমার মতো পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।